স্বপ্নের গন্তব্য, যার সৌন্দর্য শুধু দেখা যায় না, হৃদয়ে অনুভব করা যায়। পৃথিবীর ভূস্বর্গখ্যাত সেই গন্তব্য অন্বেষণ করা একটি স্বপ্নে পা রাখার মতো, যেখানে বাস্তবতা কল্পকাহিনীর চেয়ে আরও মন্ত্রমুগ্ধ হয়ে ওঠে। স্বর্গের অনুভূতি পেতে তাই তো এখানে সারা বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন লাখ লাখ পর্যটক। বলছি পৃথিবীর স্বর্গ সুইজারল্যান্ডের রূপের কথা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য যা অনন্তকাল ধরে পৃথিবীর বুকে সাজানো ছিল, সুইজারল্যান্ডে এসে সেই অপরূপ সৌন্দর্য দেখে হাজারো পর্যটক রোমাঞ্চিত হয়, অভিভূত হয়। যার অসাধারণ নৈসর্গিক সবুজ জমি বা তুষার আবৃত আল্পস পর্বত প্রত্যেক ট্যুরিস্টের স্বপ্নের গন্তব্য। ট্রাভেল অ্যারাউন্ডের প্রথম পর্বটি সাজানো হয়েছে স্নিগ্ধ সৌন্দর্যের সুইজারল্যান্ড নিয়ে। কেবল ইউরোপ নয়, পুরো দুনিয়ার অন্যতম সেরা পর্যটন গন্তব্য সুইজারল্যান্ড। ইতালির মিলানের সবচেয়ে অন্যতম পর্যটন গন্তব্য হল এই ডোমো। এটি দেখতেই কত শত শত হাজার হাজার মানুষ এখানে ছুটে এসেছে। আমরা সুইজারল্যান্ড যাওয়ার পথে আমাদের যে 2 ঘন্টার একটা ট্রানজিট ছিল, সেই ট্রানজিটটাকে কাজে লাগাতে ট্রেনে করে এখানে এসেছি, দেখে আবার চলে যাব। তো আশপাশের যে ব্যবস্থাপনা, পর্যটন আকর্ষণের কি নেই এখানে। মিলানো একটা ফেমাস জায়গা, এখানে মূলত সবাই দেখতে আসে, যারা মিলানোতে ঘুরতে আসে। মানে এটা একটা মেজর টুরিস্ট পয়েন্ট আর কি। 2টা ঘন্টা আমরা ওই বাস টার্মিনালে বসে থাকেছিলাম, বসে কাটাবো, একটা ভালো লাগতেছে। মঞ্জু ভাই? হ্যাঁ, 2 ঘন্টা না, আমি ভাবছিলাম 2 ঘন্টা আমরা বাস স্ট্যান্ডে কি করবো, খারাপ লাগছিল। তো এখন আসলে টাইমটা কাজে লেগে গেল। আমাদের এক বাংলাদেশি ভাই, তার পরামর্শে আমরা এখানে আসলাম। এসে দেখে মনে হলো যে কাজটা ঠিকই হয়েছে। আদনান ভাই, কেমন লাগলো দমো এই যে আমাদের সিদ্ধান্ত নেওয়াটা ট্রানজিটকে কাজে লাগানো? খুবই ভালো হয়েছে, কারণ আমরা দেখলাম যে আমরা যে মিলানোর যে স্টেশনটাতে নেমেছি, ওখানে কোনো ওয়েটিং চেয়ার নাই বা বসার জায়গা নাই। আমাদের 1.5 থেকে 1 ঘন্টা 45 মিনিটের মতো বসে দাঁড়াই থাকতে হতো, ওখানে হাঁটাচলা করতে হতো। আমরা জাস্ট ওই স্টেশন থেকেই মেট্রো নিয়ে চলে আসছি। খুবই দর্শনীয় জায়গাটাতে, খুব ভালো লাগছে আসলে। এবার ফ্লেক্সিবাসের এই 421 নম্বর গাড়িটি ধরেই আমরা চলে যাব জুরিখ থেকে। যাত্রা শুরু হচ্ছে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। ইতালি পার হয়ে এখন সুইজারল্যান্ডের পথে এই যে বর্ডার, সেই বর্ডারটি ক্রস করলাম। এখানে পাসপোর্ট দেখানোর যে ঝামেলা, সেটি পার হয়ে গেছে, আমাদের ছিল না। এখানে পাসপোর্ট কেন দেখাতে হলো? পাসপোর্ট দেখাতে হলো না, কারণ আমাদের যে ভিসাটি, সেই ভিসাটি হচ্ছে সেনজেন ভিসা। এই ভিসাটি একেবারে এই সেনজেনভুক্ত সবগুলো দেশের জন্য প্রযোজ্য। ইতালির মিলানো থেকে বাই রোডে বাসে করে সুইজারল্যান্ডের সীমানা প্রবেশ করতেই চোখ জোড়ানো, মন ভুলানো নৈসর্গিক সৌন্দর্য মুগ্ধ করল আমাদের। সুইজারল্যান্ডে প্রবেশ করার পর জুরিকের পথেই রয়েছে। বর্ডার পার হয়ে আসার পরে এখানে একটি
নেওয়ার জন্য আসলে দাঁড়ালো। এটা ব্রেক, কিছু খাওয়া দাওয়া করার প্রয়োজন পড়লে আসলে এখান থেকেই করে নিতে হবে। সুইজারল্যান্ডে প্রবেশ করার পর আমরা যেটি করলাম সেটা হলো এই গাড়ি থেকে নেমে এখানে একটি তেল পাম্প রয়েছে, পাম্পের সঙ্গে ক্যাফে আছে, সেটিতে খাওয়া দাওয়ার আয়োজন যা করতে চান করে নিতে পারেন। আর এখান থেকে আমাদের হয়তো পৌঁছাতে আরও 4 ঘন্টা লাগবে। 6:18-তে আমরা জুরিকে যেয়ে পৌঁছাবো। দেশটির পুরো সড়ক জুড়েই পর্যটন, যেদিকে তাকাই না কেন অন্যরকম এক ভালো লাগা কাজ করে মনে। যাত্রাপথেই বুঝে গেছি কোনো স্বর্গ রাজ্যে প্রবেশ করেছি আমরা। সাদা সাদা মেঘে ঢাকা পাহাড়, সবুজ পাহাড়ের বুকে বিস্তীর্ণ লেক, লেকের পাড় আর পাহাড়ের পাদদেশে দৃষ্টিনন্দন সব বসতবাড়ি, যেন শিল্পীর তুলিতে আঁকা এক রূপকথার দেশ। ভাষায় প্রকাশ করার মতন না, এক কথায় অসাধারণ। ওই দেখেন পাহাড়টি দূরে, বরফে ঢাকা পাহাড়, সাদা বরফ দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে বরফ ঢাকা সাদা পাহাড় একদম উপরের দিকে, কিন্তু আমরা এখন উঠছি নাকি? হ্যাঁ, আস্তে আস্তে ওই দেখেন ট্রেন, নিচে ট্রেন যাচ্ছে। খুবই ইচ্ছা ছিল এই ট্রেনে করে। তো এই জায়গাটা অনেক দুর্গম মনে হলেও যোগাযোগ ব্যবস্থার ভালো থাকার কারণে সব দিকে রাস্তা, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে এখানে মানুষ শান্তিতে সুন্দর একটি জায়গায় থাকতে পারে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমরা দেখেছি, লীলাভূমি দেখেছি। তো আসলে সব কিছু ম্লান হয়ে গেছে আজকের এই প্রকৃতির, এই সুইজারল্যান্ডের এই প্রকৃতিটাকে আমরা যখন আমরা উপভোগ করছি, সব কিছু আগের সব কিছু ম্লান হয়ে গেছে। যে পাহাড় মানে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই এরকম একটা কবিতা আমরা জেনেছি কবি নজরুলের। ঠিক একই রকম আমরা দেখছি যে পাহাড়, এই আকাশ মেঘের সাথে আপনার পাহাড়টা যেভাবে ঘুমিয়ে আছে, মানে গাটা হেলে আছে, এবং সেই গানের এই প্রকৃতির সাথে যে গানটা মিল ছিল সেটা আমরা আজকে উপভোগ করছি, সেটা আমরা দেখছি, এবং অসম্ভব সুন্দর। আমি আসলে সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ। পাহাড়, সবুজ ঢাল, নীলাচলের মতো সেই মেঘ নীল। তারপরে আমার মনে হলো যে আমরা বইয়ে যে পড়েছিলাম পৃথিবীতে 2টো ভূস্বর্গ আছে, একটি কাশ্মীর আর আরেকটি সুইজারল্যান্ড। কাশ্মীর আমরা নানা কারণে যেহেতু প্রতিবেশী দেশ হিসেবে একটা আমাদের দেশ ছিল, সেই হিসেবে অনেকটা পরিচিত ছিলাম। সুইজারল্যান্ড না আসা পর্যন্ত ছিল না। এখন আসে দেখলাম যে আমরা যখন একসঙ্গে বসলাম, আপনার 4 জনই, আপনি, আমি, মঞ্জু, তোমার, জুলহা, সবারই অভিজ্ঞতা একই রকমের। এই আশাটা আমাদের একটা থাকা সারা জীবনের একটা পুঁজি হয়ে গেল। কিন্তু 3 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে, 7 ডিগ্রি দেখছিলাম আমরা কিছুক্ষণ আগে। আর বাইরে এখানে কিন্তু বরফ জমে আসছে পাহাড়ে, সেই দৃশ্যও দেখতে পাচ্ছি। মানে কি বলবো, ভীষণ রকমের মুগ্ধ হচ্ছে। আর আলহামদুলিল্লাহ যে এরকম একটি সৌন্দর্য, এরকম একটি প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য দেখার সৌভাগ্য হলো, সৃষ্টিকর্তা এখানে আসার তৌফিক দান করলো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে খেয়াল করেন, এই যে রাস্তার দুই পাশে যে বরফগুলো সরাই রাখা হয়েছে রাস্তা চলাচলের জন্য, এটা ওই মেশিনগুলো দিয়ে সরানো হয়, বরফ কাটার মিছিল না হয়। তার মানে এখানে অনেক বরফ ছিল একটু আগেও, যেগুলো সরাই রাখা হয়েছে। সুউচ্চ পাহাড়ের গায়ে তুষার গলা ঝর্ণা যেন হাত ছানি দিয়ে রাখছে পর্যটকদের। এক একটি টানেল পাড়ি দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে সুইজারল্যান্ডের অন্যতম শহর জুরিকের দিকে। দীর্ঘ প্রায় 4 ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা যখন জুরিকে এসে পৌঁছলাম, তখন সন্ধ্যা নেমেছে এই স্বর্গনগরীতে।
প্রচুর ট্রাম চলাচল করছে আমরা দেখলাম, এবং এত অত্যাধুনিক মানের এই ট্রামগুলো। সুইজারল্যান্ডের জুরিকে এসে ট্রামে উঠলাম। অবশেষে আমরা যাচ্ছি লো অ্যান্ড ব্রাউন। ট্রামে উঠে গেছি, ট্রামে উঠে ওই যে লো অ্যান্ড ব্রাউন আসছে। এই শহরের অন্যতম প্রধান গণপরিবহন ট্রাম, অত্যাধুনিক, দৃষ্টিনন্দন এবং আরামদায়ক। হাজার হাজার মানুষ এই ট্রামে চড়েই তারা গন্তব্যে যাওয়া আসা করে থাকেন। আমরাও সে ট্রামে চেপে রাতের জুরিকের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাই গন্তব্যে। এখানে যে রুমটি দেখতে পাচ্ছি 11 নম্বর, এটাই আমাদের হোটেল। তো যাব, এখানে কোড দিয়ে আমাদের রুম নাম্বারটা নিতে হবে, রুম কি নিতে হবে? 21226 রুম নাম্বার লেখা আছে, রুম নাম্বার দেখেন না, রুম নাম্বার আছে, এই যে লেখা আছে, এই যে রুম নাম্বার লেখা আছে, এটা 121 চলো পাশাপাশি চলো না, একটা 3 বেড, একটা 2 বেড, 5 এসি একই ফ্লোরে। ফ্লোর কত? ফ্লোর আর বুঝলাই 121। আরটা ভাড়া ক্লিয়ার করছেন তো? এটা যে তিনটা ভাড়া ক্লিয়ার। এটা কয়টা ভাই? তিনটা। আচ্ছা, আগে থেকেই হোটেল ঠিক করা ছিল না, তাই খানিকটা বেগ পেতে হয়েছে। ভাড়াও পড়েছে বেশি, প্রায় 365 ফ্রাঙ্কে আমরা 2টি রুম পেয়ে যাই। 3টা বেড। 225 নম্বর রুম আমাদের, আর তমাল ভাইদের হলো 121। হ্যাঁ, এটা উল্টা সিস্টেম তো, এরকম মানে উল্টা। ওয়াও, রুমটা সুন্দর। এটা টুইন বেড, 2 জন থাকা যাবে। টিভি আছে এখানে, চা কফি খাওয়া যাবে, ইলেকট্রিক চুলাও আছে, মেশিনের সিঙ্ক আছে, ওভেন আছে। ওভেন আছে। হ্যাঁ, বাহ, তেমন কোনো কিছু চাইলে গরম করে খেতে পারবেন। বারান্দা আছে একটা। এই যে আরেকটা ওভেন, বারান্দা আছে। ও বারান্দা আছে। ওয়াও, গ্রেট। এইগুলো সব তো আকর্ষণ। ওকে আসেন। হ্যাঁ, পুরো এই পাশে রাস্তাগুলো সব দেখা যাচ্ছে কিন্তু, দেখেন, দারুণ দারুণ দারুণ। শেষে আমরা ওয়াশরুমের লাইট জ্বালাতে পারছি, ওয়াশরুমটাও অনেক সুন্দর। এই যে ছোট্টর উপরে দারুণ। চাবি কোথায় রাখলেন? তো সব দেখেন কেমন নিট অ্যান্ড ক্লিন, তাই না? 2টা রুমে পড়লো কত আমাদের? একটা 3 বেড, একটা কাপল বেড। কত পড়লো ভাই? 265 ইউরো না। ক্লিনিং সার্ভিসের ব্যবস্থাও এখানে আছে। এখানে বলছে ডেইলি ক্লিনিং ফি 10, আর এখানে টেলিফোন নাম্বার দেওয়া আছে। আবার এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, ওয়াইফাই পাসওয়ার্ডটাও দিয়ে রাখছে। সকালে উঠে আমরা সুইজারল্যান্ডের অন্যতম পর্যটন গন্তব্য রাইন ফলস, জুরিক লেক সহ বেশ কিছু পর্যটন গন্তব্য ঘুরে দেখতে চাই। ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমি তখন এসেছিলাম প্রথমে এসে, আমার ব্যাগটি ফেলে গেছি, একটা ব্যাগ। দাদা বিহারের, বিহার, তার রেস্টুরেন্ট এটি। তার রেস্টুরেন্টে প্রথম এসে আর কি প্রথমে হেল্প চাইলাম যে আমরা, আমাদের সিম নাই, ওয়াইফাই একটু দিতে হবে। তারপরে আমাদের একজন বাংলাদেশি খুঁজছিলাম, ওনার ম্যানেজারই আসলে মোশারফ ভাই, তিনি বাংলাদেশি। তারপরে বাকিউল্লাহ ভাইকে আমরা খুঁজে পেলাম, তার এখানে গেলাম। উনি সর্বোচ্চ লেভেলে হেল্প করছে। ইন্ডিয়ান পিপল ইজ অলওয়েজ গুড। গ্রেট। আবার ব্যাগটা ফেলে গেছিলাম, সেই ব্যাগটাও তিনি
সযত্নে কিন্তু এখানে রেখে দিয়েছে আমার অতি মূল্যবান একটি ব্যাগ। এটাতে আমার ক্যামেরা, পাসপোর্ট, ডলার এগুলো থাকে। যে ভুলটা আমার মুজিব মামা করেছিল সেই ভুলটা আমিও করলাম। যাক, শেষমেশ পেয়েছি। যদিও আমার ক্যামেরা এটা ছিল না আজকে, আর এটা গিফট আইটেম ছিল। এটা আমার বাচ্চার গিফট আইটেম ছিল। থ্যাংক ইউ। এই শহরের যতক্ষণ থাকলাম এই রাতের বেলায় ততক্ষণই মনে হলো ট্রামটাই বোধহয় অন্যতম গণপরিবহন। তবে ডাবল ডেকার যে গাড়ি, বাস, সেই বাসেরও কিছু সংখ্যা আমরা তবে ট্রাম এত দ্রুত, মানে 1 থেকে 2 মিনিটের ব্যবধানে কিন্তু এখান থেকে আসা যাওয়া করছে। তো তাদের এই শহরের ভিতরে অন্যতম গণপরিবহন সম্ভবত এটি। শুভ সকাল ভিউয়ার্স। আজ সুইজারল্যান্ডে বৃষ্টি ভেজা একটা সকাল। সকালবেলায় এই যে বৃষ্টি আমাদেরকে অলরেডি ভ্রমণের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা সব ভেস্তে দিয়েছে। এখন সকাল প্রায় 10টা বাজে। আমরা এর ভিতরে বৃষ্টির কারণে কোথায় যাব, কি করব, সেই পরিকল্পনাগুলো কিন্তু সব ভেস্তে যাওয়ার পরে এখন বৃষ্টি একটু কমেছে। আমরা রওনা দিব রুম থেকে। রুম একদম ছেড়ে দিয়ে যাচ্ছি। 12টা পর্যন্ত থাকার কথা ছিল, যেহেতু আমরা এখন ঘুরতে যাব সেই জন্য আমরা এখান থেকে প্রথমে রুম থেকে বের হয়ে মেন রোডে যাব। সেখানে একটু নাস্তা পানি করে দেন আমরা চলে যাব সুইজারল্যান্ডের বিখ্যাত কয়েকটি ট্যুরিস্ট স্পটে। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সুইজারল্যান্ড ভ্রমণের কী কী অভিজ্ঞতা হলো। আজকে আমরা প্ল্যান করেছিলাম অনেক জায়গায় যাব, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই জানালার পর্দা সরিয়ে দেখি বাইরে চরম বৃষ্টি, অনেক বৃষ্টি, অনেক ঠান্ডা। আচ্ছা, এই রুমগুলার এরকম সব বাঁকা বাঁকা কেন বলছিলেন? ওই ছাদের ছাদটা, হ্যাঁ, এটা অনেকেরই মনে হতে পারে ডিজাইন। এর একটা বড় কারণ হলো আমার এই দেশগুলোতে একটা বছরের নির্দিষ্ট সময় তুষার পড়ে। তো তুষারটা জমে যেতে না যায়, জমে গেলে কিন্তু ভারী হয়ে বিল্ডিং ছাদটাই ভেঙে যেতে পারে, সবগুলো টালি করা। তো এই কারণে একটু স্লাইড করে দেওয়া আছে যাতে বরফগুলো পড়ে যায়। মাত্র একদিনের সুইজারল্যান্ড ভ্রমণ, অল্প সময়ে অনেক বেশি ভ্রমণের সব পরিকল্পনা বৃষ্টি পণ্ড করে দিলেও আমরা মোটেও হাল ছাড়ি নাই। সেই টেলিফোন এখনো রয়েছে না? আমাদের সেই ফোন। হ্যালো, ভাইয়েরটাকে তুলি। বন্ধ করে দেখা যাবে না, বন্ধ করে তো আপনার ভালো দেখা যাবে। হ্যালো ভাইয়া। হ্যাঁ, আমরা বাকি ভাইয়ের যে বাংলা রেস্টুরেন্ট, সেটিতে সকালবেলা আসলাম যে কিছু খাবার পাওয়া যায় কিনা, কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো এখনও উনি দোকান খোলেনি। সেই কারণে আমাদেরকে আবার রুমে ফিরে যেয়ে লাগেজটা নিয়ে তারপরে অন্য কোনো রেস্টুরেন্টেই আসলে খাবার ব্যবস্থা করতে হবে। তা ঘড়ির জন্য বিখ্যাত সুইজারল্যান্ড, সেই ঘড়ির পসরা এখানে সাজিয়ে রেখেছে। নানান ধরনের ব্র্যান্ড এখানে আছে। দেখলেই কিনতে মন চায়, কিন্তু কতটা সাধ্যের ভিতরে এইসব ঘড়ি, সেগুলো একটু পরে দোকানগুলো খুললে আমরা দেখব। আমরা যাচ্ছি ইন্ডিয়ান একটি রেস্টুরেন্ট পাওয়া যায় কিনা, কারণ গতকাল আমরা যে ইন্ডিয়ান রেস্টুরেন্টটিতে গিয়েছিলাম এবং যাদের সহায়তা নিয়ে আমরা বিপদ থেকে উদ্ধার হয়েছিলাম, তাদের রেস্টুরেন্টে আরেকবার যাই, দেখি সেখানকার খাবার দিনগুলো কী এবং সেগুলো আমাদের খেতে পারাটা এখন হলো বড় বিষয়। কারণ এই সকালবেলা খুব বেশি রেস্টুরেন্ট কিন্তু খোলে না। সুইজারল্যান্ডে সেই বিখ্যাত সব ঘড়ি, এই পাশটি বেশ জমজমাট, মনে হচ্ছে
জুতার দোকান, ঘড়ির দোকান, মার্কেটগুলো সব এই লেনটি ধরেই আমরা দেখতে পাচ্ছি যে বেশ অনেক ব্র্যান্ডেড দোকানগুলো এখানে রয়েছে, কিন্তু আমাদের এখন কেনাকাটার মতো সময় নেই। সেক্ষেত্রে আমাদেরকে দ্রুত যেতে হবে এরকম একটা টুরিস্ট স্পটে। কিন্তু সবচেয়ে জরুরি এখন আমাদের নাস্তাটা করে আমরা ছুটব রায়ান ফলসের দিকে। এখানে একটা বিগ বার্গার আমরা দেখলাম এবং পাশেই ম্যাকডোনাল্ডস। যে কোনো একটা জায়গা থেকে আমাদেরকে আসলে সকালের নাস্তাটা সেরে নিতে হবে, কারণ এই ধরনের বিদেশ ট্রিপের ক্ষেত্রে খাওয়াটি খুব জরুরি না। খাওয়ার পিছনে সময় নষ্ট করা মানে আরেকটা স্পট নষ্ট করা। আমরা যেহেতু একেবারে সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি, একদিনের বা 2 দিনের জন্য সুইজারল্যান্ড থাকতে এসেছি, সেই ক্ষেত্রে যতটুকু সময় আমরা আসলে পর্যটন কেন্দ্রগুলোকে যেতে পারবো ততটাই আমাদের জন্য ভালো। ম্যাকডোনাল্ডসে সময় যে প্যাকেজ দেখেন ওখানে বড় সাইজের কয়েন। হ্যাঁ, এটা কত? এত বড় কয়েন তো দেখি না। কত সেটা 5 টাকা। এখন আমরা রুমে যে বার্গারটা খেয়ে ব্যাগটা নিয়ে বের হতে হবে, কারণ 11টায় আমাদের চেক আউট। সুন্দর গাছগুলোতে ফুল ফুটে আছে এবং দেখেন গাছের বডিতেও ফুল ফুটছে, পাতায় যেমন ফুল ফুটেছিল। জানি না এই গাছের নাম কি, তবে ভীষণ সুন্দর লাগছে, যেহেতু পিঙ্ক কালারের একটা ফুলের গাছ, দারুণ শোভা পাচ্ছে। মানে সব কিছু একটা নান্দনিকতার ছোঁয়া। তাদের যে এই শহরের যে ডিজাইন তারা করেছে, চোখ জোড়ানো, সত্যি ভীষণ ভালো লাগছে। হোটেল থেকে চেক আউট হয়ে আমরা রওনা দিলাম জুরিকের রেল স্টেশনের উদ্দেশ্যে। ট্রামে মাত্র কয়েক মিনিটের ব্যবধান। যেতে পথে জুরিক শহরের এমন স্থাপনা সত্যি সুইস আভিজাত্যের প্রকাশ মনে হয়েছে আমার কাছে। দুচোখ ভরে দেখার জন্য ট্রেন জার্নি অতুলনীয়। সৃষ্টিকর্তা এখানে উজাড় করে দিয়েছে, যে কারণে সুইজারল্যান্ড পৃথিবীর ভিতরে অন্য 8-10টি দেশের তুলনায় একেবারেই ভিন্ন। তার নেচারটা অন্যরকম। রাইন ফলস, যার অপরূপ মায়াবী সৌন্দর্যে মুগ্ধ গোটা দুনিয়ার পর্যটক। কবি ছাড়া অন্য কারোর এমন সৌন্দর্যের বর্ণনা দেওয়ার চেষ্টা বৃথা। যাদের দেখার এখনো সুযোগ হয়নি তাদের জন্য এই ভিডিও কিছুটা খোরাক মেটাবে হয়তো, তবে নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য বলে বোঝানো মুশকিল। উত্তর সুইজারল্যান্ডে অবস্থিত রাইন ফলস ইউরোপের বৃহত্তম জলপ্রপাত। নদীর উজানের দিক থেকে হাই রাইনে তার অবস্থান 450 ফুট চওড়া আর 75 ফুট উঁচু। তথ্য বলছে 14 থেকে 17 হাজার বছর আগে শেষ বরফ যুগে নাকি এই জলপ্রপাতের জন্ম। এখানে গ্রীষ্মে গড় পানির প্রবাহ সেকেন্ডে 25,000 ঘনফুট। Travel around the world.